এটা সত্য যে আমরা 5 আগস্টের আমাদের অবিস্মরণীয় ছাত্র শ্রমিক জনতার যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থান একটা হিমালয় প্রমাণ একটা প্রত্যাশার চাপ সরকারকে দিয়েছে। 16 বছরের একটা অবরুদ্ধ একটা স্বৈরতান্ত্রিক জাতাকল থেকে মানুষ যখন বেরিয়ে এসছে, স্বাভাবিকভাবেই মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক মুক্তির অধিকারের অসংখ্য প্রশ্ন নিয়ে সরকারের যাত্রা শুরু। এবং এই সরকারকে একই সাথে আরেকটা দিক থেকে অবিস্মরণীয়, প্রায় সকল রাজনৈতিক দল যারা আন্দোলনের মধ্যে ছিলেন তাদের যে অকাট্য সমর্থন, এটা প্রায় নজিরবিহীন। এত বড় সমর্থন নিয়ে বাংলাদেশে খুব কম সরকারই কিন্তু ক্ষমতায় ছিল। ইতিমধ্যে 6 মাস পার হয়েছে। আর কিছু কিছু ক্ষেত্রে সরকারের সাফল্য আমি নিশ্চয়ই উল্লেখ করব। কিছুটা ম্যাক্রো ইকোনমিক স্টাবিলিটির ক্ষেত্রে যদি বলি, সংস্কার কমিশনের উদ্যোগ এই ক্ষেত্রে বলি, সরকারের সদিচ্ছা নিয়ে আমার বড় কোনো প্রশ্ন নেই, বা আন্তরিকতা নিয়েও হয়তো আমি বড় কোনো প্রশ্ন বা আপত্তি তুলব না। কি তাদের দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা, দূরদর্শিতা, বিশেষ করে কার্যকারিতার অর্থে, যেটাকে ইংরেজিতে বলে হলো ইফেক্টিভনেস, সরকার কতখানি কার্যকারী হচ্ছে, মানুষের প্রত্যাশা পূরণে বাস্তব কতখানি তারা ভূমিকা পালন করতে পারছে, সেদিক থেকে সরকারকে পাস নাম্বার দেওয়াটা বেশ কঠিন। পাস করার জন্য যে নাম্বার লাগে সে নাম্বার বেশ কঠিন। বাজার এখনও পর্যন্ত প্রায় বেসামাল পর্যায়ে, এখনও মানুষের খাদ্য গ্রহণ কমে গেছে, বাজার সামাল দিতে পারছে না। এখনও পর্যন্ত মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়নি। ঢাকা শহর সহ দেশব্যাপী এক ধরনের রাজনৈতিক এবং সামাজিক যে নৈরাজ্য, তার এক ধরনের বিস্তার এবং বিস্তৃতি ঘটছে। সেটা পুলিশ প্রশাসন, যারা এই ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তারা চাকরি বাঁচানোর জন্য কিছু দায়িত্ব পালন করা ছাড়া পেশাদারিভাবে অধিকাংশ ক্ষেত্রে তাদেরকে আমরা সেরকম ভূমিকায় কিন্তু দেখছি না। আর শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য থেকে শুরু করে অসংখ্য জায়গায় বলা যাবে এক ধরনের আধা নৈরাজ্যিক পরিস্থিতি কার্যত চলছে। তো এটা তার মানে হচ্ছে সরকার রাজনৈতিক দলগুলোর সমর্থনকে তারা কার্যকরভাবে তারা এটাকে ব্যবহার করতে পারেন না, এক, অভিজ্ঞতা বা তাদের সক্ষমতার ঘাটতির জন্য। 2 নম্বর হলো যে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে যে পরিমাণ জীবন্ত যোগাযোগ থাকা দরকার, পরামর্শ করা দরকার, বোঝাপড়া করা দরকার, 3-4টা গুরুত্বপূর্ণ ইস্যুতে মাঝে মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টা বা দলগুলোর জন্য 10-15 মিনিটের আলোচনা ছাড়া বাস্তবে কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের তেমন কোনো কিন্তু এনগেজমেন্টের জায়গাটা কিন্তু হয়নি। ফলে রাজনৈতিক দলগুলোর দিক থেকে যে সমর্থন, সহযোগিতাটা, সেটা কিন্তু আমরা কিন্তু দেখছি না। আর আপনি খেয়াল করছেন মব, এটা তো মব জাস্টিস না, মব ভায়োলেন্স যেটা চলছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এই ভায়োলেন্সকে আমি কিছুটা বলতে পারি, গত 5ই ফেব্রুয়ারি থেকে যে ঘটনা ঘটছে ঢাকাতে সরকারের নজরদারির ভেতরে, এবং মানুষের ধারণা হয়েছে সরকারের মধ্যে কোনো কোনো প্রতিষ্ঠান কেউ কেউ ঘটনাগুলো তারা ঘটতে তারা দিয়েছেন। তারা এক ধরনের পরোক্ষ মদদ যদি কাজ না করে তাহলে কিন্তু এত বড় ঘটনা ঘটতে পারে না, শুধু ঢাকাতে না, দেশব্যাপী। আরেকটা বলি, হ্যাঁ, আহ্বান দিয়ে করেছেন, তাহলে আপনি আহ্বান জানানোর পরে সরকারের দায়িত্ব কি? সরকারের দায়িত্ব বিষয়টাকে গুরুতরভাবে নেওয়া। কোথাও আপনি তো মিডিয়ার মানুষ, এবং কোথাও পুলিশ প্রশাসন এই মবকে তারা কিন্তু বিরত রাখার জন্য বা এই তৎপরতা থেকে তাদেরকে বাইরে রাখার জন্য কোথাও তারা সক্রিয়ভাবে উদ্যোগ নিয়েছেন, এরকম কোনো দৃষ্টান্ত কোথাও কিন্তু দেখা যায়নি। তার অর্থটা কি? তার অর্থ মানে সরকারের মধ্যে সমন্বয়হীনতা, কেউ হয়তো করতে দিয়েছেন, কেউ হয়তো চান নাই। আবার আপনি দেখেছেন কারা এটাকে সামাজিক গণমাধ্যমে এটাকে ঘোষণা দিয়ে কারা এটা করেছেন, 5-7-10 ঘন্টা সরকারের হাতে সময় ছিল। আমরা কাউকে দেখলাম না যে এই মবের বিরুদ্ধে দাঁড়াতে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করবার জন্য। এরপরে আপনি গোড়া কেটে যদি আপনি আগায় যদি জল ঢালেন, পানি ঢালতে গেলে ওই গাছকে কিন্তু বাঁচানো যাবে না। সরকার পরবর্তী স্টেটমেন্ট যেগুলো দিয়েছেন কিছুটা বলেন দায়িত্ব এড়ানোর
জায়গা থেকে দায়সারা। এবং কিছুটা দায়সারা গোছের যে বক্তব্য দিয়েছেন, মানুষ যেটাকে মানুষ করেনি। তাতে কি হয়েছে? আগে আমরা বলতাম এখন একটা দুর্বল সরকার, মানুষ এই সরকারকে দেখছে এটা দুর্বল সরকার। এর সঙ্গে যুক্ত হয়েছে সরকার দেশ চালাতে পারছে না। আপনি যেটা একটু আগে বললেন না, বিএনপির না গয়েশ্বর রায়, তিনি যেটা বললেন, অভ্যুত্থানে পরপরই যখন মানুষের আবেগ উচ্ছ্বাস থাকে, যখন মানুষের পাল্টা আক্রমণে, যখন এক ধরনের রিটেলিয়েশনের মনোভাব কাজ করে, তখন যেটাকে রাজনৈতিকভাবে জায়েজ করতে পারেন, 6 মাস পরে একটা সরকার দায়িত্ব নেবার পরে তাদের নাকের ডগায় চোখের সামনে ঘন্টার পর ঘন্টা 2 দিন 3 দিন ধরে এসব ঘটনা সংগঠিত হচ্ছে, সেটা দায় দায়িত্ব কিন্তু সরকারের উপরেই কিন্তু বর্তাবে। এবং এটা সরকার কেন করতে দিয়েছেন তার কোনো ব্যাখ্যা কিন্তু আমি কিন্তু বলতে পারবো না। কিন্তু যেটা হয়েছে, সরকারের প্রতি মানুষের কিন্তু গণ অনাস্থাটা কিন্তু বেড়েছে। তাহলে এই সরকার কি দেশ চালাতে পারছে না? সরকার কি নৈরাজ্য সামাল দিতে পারছে না? তাহলে এই সরকার কি আরও চললে এরকম মবের এরকম তৎপরতা দেশব্যাপী কি ছড়িয়ে পড়বে? তাহলে আমরা কি এরকম একটা সংঘর্ষের প্রশ্ন যাচ্ছে, এগুলো কিন্তু ভালো বার্তা দেয়নি। এখন উচিত হবে দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে এই জিনিসটা চলতে পারে না, সুতরাং এনাফ ইজ এনাফ, এটাকে এখনই বন্ধ করা দরকার। সরকার যদি পলিটিক্যাল সিদ্ধান্ত নেয়, আমি মনে করি দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে সরকার সমাধান করা। আরো দুটি প্রশ্ন ছিল, রংপুর থেকে জেনেছিলেন। তার একটি প্রশ্ন ছিল যে 11টি সংস্কার কমিশন তৈরি করা হয়েছে এবং সংস্কার কমিশনের প্রেক্ষাপটে আসলে ঐক্যের প্রয়োজন। এই ঐক্যমত্র তৈরি করার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে যে ঐক্য তৈরি করা, সেটার জন্য সরকারের কাজ করা উচিত বলে তিনি মনে করেন। সেই কাজগুলো আসলে সরকার করছে কিনা সেটা নিয়ে তিনি জানতে চেয়েছেন। আরেকজন দর্শক ছিলেন, তিনি রাজবাড়ী থেকে প্রশ্ন করেছেন যে যেমনটি প্রেস সচিব আজকে বলেছেন যে রাজনৈতিক দলগুলো একমত হলে তার প্রেক্ষিতে ডিসেম্বর নির্বাচন হতে পারে। তিনি বলছেন যদি একমত না হয় সেক্ষেত্রে কি হবে? এটা কিন্তু একটু আগে আমরা দুইজনই, জনাব সাইফুল হক সাহেব বলেছেন, আমিও বলেছি, সরকারের যে দায়িত্বগুলো পালন করার দরকার ছিল, মানে সেই পালনের বিষয়টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে অব্যাহতভাবে যোগাযোগের মধ্য দিয়ে এক ধরনের সামনের দিকে এগিয়ে যাওয়ার ব্যাপার ছিল, সেটা অনেকটাই হয় নাই, এটা বলা যায়। হলে আজকে যে কথাগুলো সামনে চলে আসছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে, ওইভাবে কথা হতো না। সরকার উদ্যোগী হলে রাজনৈতিক দলগুলো তো বসেই আছে সরকারকে সমর্থন করার জন্য, একেবারে এমনভাবে বসে আছে। এর আগে গত 53 বছরে কোনো সরকার, নির্বাচিত সরকারও, মানে বিপুল সংখ্যাগরিষ্ঠ সরকারও এত সমর্থন পায় নাই। কেন তার এ ধরনের সমর্থন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, এ ধরনের সমর্থন তারা কেন নিচ্ছে না? কেননা সবসময় আমরা আলোচনার টেবিলে যেটি দেখছি যে সরকারের রাজনৈতিক অভিজ্ঞতার অভাব রয়েছে। তাহলে সেই অভিজ্ঞতাগুলো কেন তারা শেয়ার করছে না? কি মনে হয় আপনার? তাদের তো কিছু রাজনীতির একেবারে বাইরের মানুষও বলবো এমনও না, সরাসরি তারা রাজনীতি করেননি, কিন্তু তারা যে সব ক্ষেত্রে কাজ করেছেন, দেশের স্বার্থেই কাজ করেছেন, মানুষের স্বার্থেই কাজ করেছেন, কিন্তু রাজনীতিতে সরাসরি ছিলেন না। আর অনেক বিষয় আছে আপনার সরাসরি থাকাও লাগে না, রাজনীতিক দলগুলোতে তাদের সঙ্গে আছে, তাদের সঙ্গে কথা বললেই তো বাস্তব বিষয়টা চলে আসে। সেই জন্যে ওই প্রশ্নকর্তা যেটা বলেছে রাজনৈতিক দলগুলো, অর্থাৎ রাজনীতি দল নিয়ে তার প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে সরকারের কার্যক্রম নিয়ে কেন তারা করছে না, এটা সেও বিস্মিত হয়েছে। আমি তাকে ধন্যবাদ দিই। আর ঐক্যমত্যের বিষয়টি নিয়ে কি জানবো, যে ঐক্যমত্য যদি না হয় ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেক্ষেত্রে নির্বাচনের কি হবে? আমি ওই প্রেস সচিব সম্বন্ধে একটু বলছি, এই অনুষ্ঠানেই বলেছি, আর নতুন করে বলতে চাই না। ছলচাতুরি ভালো ফল বয়ে আনে না, বাস্তবতা নিরিখে এগিয়ে যাওয়া ভালো। আমি এখন দুদফায় যদি বিরক্তি প্রকাশ না করেন, আমরা ছোটকাল থেকে সবাই আমরা কিন্তু পড়ে এসেছি, রাজা যত বলে পারিষদ বলে তার শতগুণ। রাজার চারপাশে যারা থাকেন তারা নাকি শতগুণ বলেন। এটা হচ্ছে অনাদিকাল থেকে কিন্তু এটা হলো একটা ধর্ম আর কি। সেজন্য আধুনিক যুগে পারিষদদেরকে একেবারে পরিষ্কার করে বলা হয়, আপনাদের কাজ হচ্ছে এইটুকুই, একটা শব্দ বাড়তি না, একটা শব্দ কমতি না। এটা করতে গেলেই কিন্তু সংকটের জায়গাটা বাড়বে। আর বাংলাদেশের মতন একটা জটিল পরিস্থিতিতে অতি সাবধানে শব্দ বাক্যের প্রয়োগ না করলে এটা অনেক সময় কিন্তু আত্মঘাতী হয়ে উঠতে পারে সরকারের জন্য এবং পুরো দেশের জন্য।
সব থেকে বিপদ ডেকে আনতে পারে ভালো একটা কাজও নষ্ট হয়ে যেতে পারে শুধু কথার অস্থিরতার কারণে, সেই মানুষের বিরক্তি সৃষ্টি করা রাজনৈতিক দলগুলো। কারণ তারা বসের সঙ্গে, প্রধানের সঙ্গে বা প্রধানের সহকারীদের সঙ্গে কথা বলছেন, তিনি কোন স্টাফদের সঙ্গে কথা বলা যায়নি, জবাবটা তারাই দিয়েছেন। তো স্টাফ কেন এই কথাটা বলবেন, তার ব্যক্তিগত সহকারী কেন এই কথাগুলো বলবেন? বিষয়গুলো এমনভাবে যদি মানে দেখি তাহলে এটি করা ঠিক হচ্ছে না।